আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনেকের মনে আছে নিশ্চয়ই, আমি কথা দিয়েছিলাম ডক্টর ফেরদৌস সাহেব সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করে দিব। যদিও আমার অনেক দেরি হয়ে গেছে, তারপরেও আমি যেহেতু কথা দিয়েছিলাম তাই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আর প্রথমে বলে দিচ্ছি, আপনারা জানেন বরাবরের মতোই আমার এই ভিডিওটিও লম্বা হবে, কারণ যেহেতু আমি সত্যটাই আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে সব বিষয় ঢেলে দিব, বুঝেন নাই? তাই প্রায় 20 থেকে 22 মিনিট হতে পারে ভিডিওটা, বা একটু লম্বা হতে পারে। আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে অন্তত ডক্টর ফেরদৌস সাহেব সম্পর্কে একেবারে সেরকম ভাবে ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনারা দেখছেন ডক্টর ফেরদৌস সাহেবের এইখানে ছবি, ওনার ফেসবুক পেজ থেকে। উনি গত এক সপ্তাহে উনি ব্যাপক পরিমাণ ভাইরাল, মানে শুধুমাত্র এক সপ্তাহ। এর আগে মোটামুটি করোনা আসার পরে উনি অনেক ভিডিও বানিয়েছেন, করোনা সংক্রান্ত মানুষকে সচেতন করেছেন। যাই হোক, তারপরে উনি বাংলাদেশে ছুটে এসেছেন মানুষদেরকে সেবা করার জন্য। ওইখানেই যত ধরনের ঘটনা ঘটছে। উনি বাংলাদেশে আসার পরে উনি মানে দাবি করছেন উনাকে নাকি মানুষ, উনার নাম হচ্ছে ডক্টর ফেরদৌস খন্দকার, উনার নামের শেষে খন্দকার থাকার পরে শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মুস্তাকের ভাতিজা নাকি আরো কি রশিদের কি কি, মানে উনি দাবি করছেন উনাকে নাকি মানুষ বলছে। যাই হোক, তারপরে উনাকে সাপোর্ট দিচ্ছে অনেক মানুষ, উনার বিরুদ্ধে অনেক মানুষ। আওয়ামী লীগের লোকেরা উনাকে সাপোর্ট করছে, আবার আওয়ামী লীগের লোকেরাই উনার বিপক্ষে, আবার বিএনপির অনেক মানুষ উনাকে সাপোর্ট দিচ্ছে, অনেক মানুষ উনার বিপক্ষে। এখন মানুষ পড়ে গেছে একবারে মানে মাইনকার চিপাই, কোন সাইডে যে যাবে বুঝতে পারতেছে না। এক নজরে দেখলে বোঝা যায়, আই হাই, এত এক বড় ভালো একটা মানুষ আমেরিকা থেকে ছুটে এসেছে বাংলাদেশে মানুষদেরকে করোনা মানে সেবা দেওয়ার জন্য, উনাকে নিয়ে এত মিথ্যাচার। মানে খুব মানুষ খুব নিন্দা জানিয়েছেন এবং উনাকে সাপোর্ট করছেন, মানে জানে প্রাণে যে উনি একবারে মহান। এবং উনি এমন ভাবে উনাকে উপস্থাপন করেছেন যে উনাকে যদি একটু সুযোগ দেওয়া যায়, উনি একবারে বাংলাদেশ থেকে করোনা বিনাশ করে দিবেন, মানে করোনা আউট করে দিবেন। উনি ইন, করোনা আউট, এমন ভাবে উনি নিজেকে উপস্থাপন করেছেন। যাই হোক, মানুষ উনাকে অন্ধভাবে উনাকে সাপোর্ট করতেছে। তারপর আবার অনেকেই বলতেছে যে উনি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, ধান্দাবাজি গুটিবাজি করার জন্য এবং সরকারের চাটুকারিতা বা দালালি করার জন্য এই পদক্ষেপটি নিয়েছেন। মানে দুই দল দুই ভাগে বিভক্ত। আমি কিন্তু এখানে আমার মতামত দিই নাই, আমি মানুষের মতামত দিলাম। যে একদল বলছে উনি দালাল চাটুকার, ভাইরাল হওয়ার জন্য এই কারণে উনি বাংলাদেশে আসছে এবং সরকারি কোনো একটা পদে, মানে স্বাস্থ্য বিষয়ক যে কোনো একটা পদ নেওয়ার জন্য করছেন। আর আরেক দল বলতেছেন উনি একেবারে মানে জাতির শ্রেষ্ঠ সন্তান, এই সেই, মানে পুরা হাবিজাবি করে ফেলছেন। যাই হোক, উনি এই গেমটা খেলছেন। এবার আমি আমার মতামত দিচ্ছি, আমি একবারে নিউট্রালে, আমি উনাকে কখনো চিন্তামো না, জানতামও না, বা আমি, আপনারা জানেন আমি কোনো দলও করি না। আমি শুধুমাত্র আপনাদের, বিশেষ করে আমার যারা ভালোবাসার মানুষ আছেন বা আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন, আপনাদের জন্য। কারণ আপনারাও এইখানে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছেন যে কি করবেন। কারণ যারা উনার বিরুদ্ধে বলতেছে তারা তো একেবারে বিএনপি বা সরকার বিরোধী, বিএনপি পন্থী বা সরকার বিরোধী সবসময়, তারা তো তার বিরুদ্ধে বলতেছে। বা আবার যারা সরকারের পক্ষে তারা তার পক্ষে বলতেছে, আবার যারা মাঝামাঝি তারা আবার তার পক্ষে বলতেছে। মানে আপনারা পড়ে গেছেন একবারে মাইনকার চিপাই, যে কোন সাইডে যাবেন। আপনি যাকে এতদিন পছন্দ করতেন সে তার বিরুদ্ধে বলতেছে, আপনি তাকে পছন্দ করেন, মানে বিশাল একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমি তথ্য প্রমাণ সহ বলবো। এই যে ডক্টর ফেরদৌস, উনি এই ভাইরাল খেলাটা খেলেছেন মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টার খেল উনি সানডে, মানে রবিবার সন্ধ্যায় উনি একটি পোস্ট করেছেন যে জানি না কেন আমাকে নিয়ে এসব মিথ্যাচার করা হচ্ছে, আমি বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয় না, আমার কোনো আত্মীয় বঙ্গবন্ধুর খুনিদের আত্মীয় না, আমি এমপি বা মিনিস্টার হতে আসিনি, আমি চেয়েছি বাংলাদেশের মানুষকে সেবা করতে, আমার শিক্ষা এবং মেধা মানুষের কাজে লাগাতে, সেটা যদি অপরাধ হয় আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে আমাকে অপমান করবেন না, এটা আমার প্রাপ্য নয়। যাই হোক, এটা দেখে মানুষ খুব আবেগে আপ্লুত হয়ে গেছে। কিন্তু উনি যেই মানে তথ্যটা দিলেন যে উনাকে মানুষ বলতেছে, মানে বঙ্গবন্ধুর খুনি
ভাতিজা বলতেছে, এই বলতেছে, সে বলতেছে। এটা কিন্তু আমরা কখনোই কারো কাছ থেকে শুনি নাই আজ পর্যন্ত। উনি যে এত বছরের পর বছর উনি এতদিন যে ভিডিও বানাইলেন, কেউ কিন্তু আজ পর্যন্ত কমেন্ট পর্যন্ত করেন নাই উনি যে মানে বঙ্গবন্ধুর খুনির ভাতিজা বা আত্মীয় স্বজন এই সেই। উনি যে হাজার হাজার পোস্ট করেছেন, কখনোই কেউ বলে নাই। যখনই উনি বাংলাদেশে এয়ারপোর্টে আসছেন, তখন উনি বলা শুরু করছেন যে এয়ারপোর্ট থেকেই নাকি উনাকে বলতেছে যে উনি নাকি খন্দকার মুস্তাক তার হয়, এই ভাতিজা হয়, মানে খুনির বংশধর এই সেই। তো এখন আচ্ছা একটু দাঁড়ান, আমি যাচ্ছি। এটা হচ্ছে উনি সানডেতে মানে রবিবারে দেয়। তারপর এই রবিবারে উনার গেমটা শুরু হয়। রবিবারে উনি একটা দুইটা পোস্ট করেন। সোমবারে 1 2 3 4 5 5টা, সোমবারে 5টা, রবিবারে 2টা, সোমবারে 5টা। এরপর হচ্ছে মঙ্গলবারে 1 2 3, মঙ্গলবারে 3। উনার খেলা শেষ, এখানে উনার খেলা শেষ হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপর আমরা উনার ইউটিউবে তারপর যাই, পরে আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। হয়তো বা আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তারপর আমার কথা হচ্ছে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। উনি কি ধরনের ভিডিও বানাইতেন এটা নিয়ে অনেকে তথ্য তুলে ধরেছেন যে উনি যৌন বিশেষজ্ঞ ছিলেন। সত্যি উনি কিন্তু যৌন বিশেষজ্ঞ, আপনারা বিশ্বাস করেন না? উনার ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ সাবস্ক্রাইবার। উনি করোনা আসার পরে উনি করোনা সংক্রান্ত ভিডিও বানাইছেন অসংখ্য, কিন্তু তার আগে উনার মনে হয় কয়েক শত ভিডিও আছে যেগুলা মানে যৌন রোগ সংক্রান্ত আর কি। যেমন আমরা যদি যাই, যে নিচে যাই, আজ থেকে 9 মাস আগে, 9 মাস, এটা হচ্ছে 10 মাস আগে, 10 মাস আগে কিভাবে কি কমাবেন এই সেই, মানে বিভিন্ন ধরনের যৌন সংক্রান্ত ভিডিও উনি বানাইছেন। আমি এইগুলা পড়তেছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য যে উনি সত্যিই কিন্তু যৌন রোগ সংক্রান্ত বিষয়ে বেশি ভিডিও বানাইতেন। সবচাইতে খারাপ যে বিষয়টা হচ্ছে উনি ভাইরাল হওয়ার পরে আমেরিকায় যেখানে উনি আগে চিকিৎসা দিতেন, ওইখান থেকে অনেক ধরনের তথ্য আসছে উনি মেয়েদেরকে উল্টাপাল্টা কাজ করতেন। ওনার যে চেম্বারে বা মেয়েদের বাসায় যাইয়া উল্টাপাল্টা কাজ করতেন। এটা যদিও আমরা বিশ্বাস করতে পারি না, কারণ ওইটা অনেকে অনেক ধরনের বলতে পারে, কিন্তু ডাক্তারদের মধ্যেও কিন্তু এই ধরনের লোক কিন্তু অ্যাভেলেবেল আছে যারা কিন্তু এই ধরনের কাজ করে। এই কারণে আমরা কিছুটা মেনে নিতে পারি যে ওইটা ঠিক, কিন্তু আমরা যা দেখতেছি যেটার কারণে আমরা তারকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছি, আমরা এই মুহূর্তে চলুন ওইটার দিকে চলে যাই। ভিডিও কিন্তু মানে উল্টাপাল্টা কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আমরা মেইন কথায় চলে আসছি। উনি একটি লাইভ করেছেন, এই যে একটা লাইভ, উনি এয়ারপোর্টে বসে, মনে হয় উনাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, ওইখানে বসে উনি একটি লাইভ করেছেন, যেটি কিন্তু উনি পরবর্তীতে উনি পেজ থেকে ডিলিট করে দিয়েছেন। আমি পরবর্তীতে ভিডিওটা না পাইয়া হতাশ, যে এই ভিডিওতে অনেক তথ্য আছে যেটা দিয়ে উনাকে ঢেলে দেওয়া যাবে, কিন্তু ভিডিওটা পাই না। পরে বিভিন্নভাবে ঘাটাঘাটি করে এই ভিডিওটা পাইলাম। এই ভিডিওটা চলুন আমরা এখন রিয়াকশন দেই, উনি কি বলতে চাচ্ছেন। গতকাল বিকালে এক বুক এসেছিলাম আপনাদের পাশে দাঁড়াবো বলে। আসার পর এয়ারপোর্টে বুঝতে পারলাম যে আসলে কিছু দুষ্ট মানুষ আমার পেছনে লেগে, যেহেতু আমার নামের পেছনে খন্দকার আছে, তাই তারা রাষ্ট্রময় করতে চেয়েছে আমি খুনি খন্দকার মোস্তাকের আত্মীয়, বলতে চেয়েছে খুনি রশিদেরও আত্মীয়। এগুলা দিয়ে খুব বেশি আমি চিন্তা করতে চাই না। উনি স্যাটারডে মনে হয় আমেরিকাতে ছিল, সানডেতে আসছে বাংলাদেশে। আসার পরে উনি কিন্তু এতদিন এই মানে কথাটা বলে নাই বা উনিও শুনে নাই, কিন্তু আসার পরে হয়তো বা এয়ারপোর্ট থেকে কেউ বলছে বা কোনো একটা পোস্ট পাইছে, কিন্তু গণ্যমান্য জঘন্যতম কোনো ব্যক্তি কিন্তু পোস্ট করে নাই। পোস্ট করলে কিন্তু আমরা দেখতাম, ওনার বিরুদ্ধে কিন্তু কেউ করে নাই। যদি কেউ বলেও থাকে, সামান্য যে কেউ পোস্ট করলে তো উনি এটা মেনে নিতে পারেন না, কারণ উনি যেহেতু মানে আওয়ামী লীগের চরম পর্যায়ে উনি কাজ করেছেন,
তো সেই জায়গায় উনাকে কেউ না কেউ বলছে যে উনি বঙ্গবন্ধুর খুনির ভাতিজা, এটা কি উনাকে বিশ্বাস করতে হবে? আর এইটা উনি মানে ঢালাওভাবে কয়েক মিনিটে উনি মানে উনার ভিতর থেকে আমার মনে চিন্তা করেছেন যে এই বিষয়টা যদি এখন মার্কেটে ঢেলে দেয় মানুষ প্রচুর খাইবে, খাওয়ার পরে উনি ভাইরাল হয়ে যাবে। এবং ভাইরাল হওয়ার পরে উনি জানে উনার ভিতরে কোনো ভয় নাই, উনি যেহেতু আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং কোনোভাবে উনি খন্দকার মুস্তাকের সাথে জড়িত আত্মীয় নাই। তো ওই ক্ষেত্রে উনি জানেন একসময় উনি পার পেয়ে যাবেন, কিন্তু আগে উনার ভাইরাল হওয়া দরকার, এই কারণে উনি এটা মার্কেটে ছেড়েছেন। তারপরও আচ্ছা, আমি আসছি এরপর একটু পরে কথা বলবো। আচ্ছা, আপনাদের করোনা পরিস্থিতি কেমন? আপনারা ভালো আছেন প্রিয় দেশবাসী? যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির পাশে আমি ছিলাম বরাবরই। কিছু ডিফিকাল্টি ছিল প্রথম দিকে, পরে মানুষ সাদরে গ্রহণ করেছে। আমি তাই বুক আশা নিয়ে আপনাদের পাশে এসেছি, আপনাদের পাশে থাকবো এই ক্রান্তিকালে। আপনারা আমায় গ্রহণ করবেন তো? আপনারা আমায় গ্রহণ করবেন তো? কত মাধুর্যপূর্ণ কথাবার্তা। হ্যাঁ, আপনারা প্রস্তুত? আমরা প্রস্তুত, আমিও আছি কিন্তু আপনাদের সাথে। আচ্ছা, যাই হোক, বেশ কিছু প্রায় 8টি সুটকেস নিয়ে এসেছিলাম। মাস্ক, গ্লাভস, আচ্ছা, পিপি ইত্যাদি সামগ্রী আচ্ছা, ফ্রন্টলাইনের যোদ্ধা, ডাক্তার, নার্স ভাই বোনদের দেব বলে এয়ারপোর্টে আটকে দিল। এর উপর নাকি ট্যাক্স দিতে হবে, এরকম করোনা ক্রান্তিকালে রেখেই দিল, সাথে আনতে পারেনি। আপনাদের কেউ যদি থাকেন আপনারা শুনেন, ছাড়াতে পারবেন, ছাড়িয়ে নিয়ে যান। ফ্রন্ট লাইনের যে কাউকে দিতে পারেন, আমার কোনো দাবি নেই। আমি এসেছি আপনাদের পাশে। উনি আমেরিকা থেকে আসছেন, উনি 8টি সুটকেস নিয়ে আসছেন। এখন এয়ারপোর্টে যে ট্যাক্স দিতে হবে এটা উনি জানেন না, এটা কোনো কথা। এবং উনি অহরহ বাংলাদেশে আসছেন, প্রতি বছরই প্রায় আসছেন উনি যেটা বললেন, কিন্তু উনি যে এয়ারপোর্টে ট্যাক্স দিতে হয় এটা জানেন না। উনি যত ইমার্জেন্সি বিষয় আনুক না কেন, এটা ট্যাক্স কিন্তু দিতেই হবে। উনাকে তো কেউ ইনভাইট করে আনেন নাই। সরকারের পক্ষ থেকে যদি ইনভাইট করা হয়তো, হাসপাতাল থেকে ইনভাইট করা হয়তো, কোনো নেতা নেত্রী যদি ইনভাইট করতো, তারা কিন্তু এটা ছুটাইতে পারতো, কিন্তু কেউ ইনভাইট করে নাই। উনি কিভাবে শিওর হইলেন যে এটা ট্যাক্স লাগবে না? কিন্তু কাউকে বলেও আসে নাই। উনি সরকারের কাউকে বলে আসতো যে আমি আসতেছি, আমি 8টি সুটকেস নিয়ে আসতেছি, আপনারা এটা ফয়সালা করবেন। উনি কারোর সাথে যোগাযোগ না করে এটা রাখবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। এইখানে উনি মায়া কান্না করছেন। যদি আপনারা কেউ ছুটাইতে পারেন আপনারা ছুটি নিয়ে যান, আমার কোনো দাবি নাই। এগুলা কোনো কথা? মানুষের কথা? আমার কাজটুকু আমি করেছি। এরপর থেকে আশা করি আপনাদের মধ্যে কেউ যদি দায়িত্বপ্রাপ্ত থাকেন, এই বাকি কাজটুকু করবেন। যে কোনো একটি হাসপাতালে দিয়ে দেবেন, যে কোনো একটি হাসপাতালে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আমি আজ আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি। আগামী পরশুদিন থেকে আমি রিয়েল করোনা নিয়ে কথা বলবো। আগামী পরশুদিন থেকে উনি রিয়েল করোনা নিয়ে কথা বলবে। এখন উনার ব্যাকগ্রাউন্ডটা উনি জানাচ্ছেন। উনি এই ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন, ওনার চাচা এই ছিল, ওনার দাদা এই ছিল, ওনার পুরা 14 গোষ্ঠী নিয়ে উনি বলাচ্ছেন। উনি কোথায় পড়াশোনা করছেন, কি করছেন না করছেন, যাই হোক উনি অনেক কিছু বলছেন, এইগুলো আমরা বাদ দিই, তারপরে যাই। 4 নাম্বার মামার কিছু দুষ্ট লোক এই মুস্তাকের সাথে আমাদের নামের খন্দকার অ্যাড করে বলা শুরু করেছে আমি খন্দকার মুস্তাকের ভাতিজা। কত আশ্চর্যভাবে সত্য যে এই মুস্তাক আহমেদ জীবিত আছেন, ওনার বয়স হবে 53 বছর। হ্যাঁ, আর খুনি রশিদের সাথেও এটি মিলিয়ে দিয়েছে। আসলে মানুষ যা যা ইচ্ছা বলতে, মানুষের গায়ে কালিমা লাগাতে। দেখুন, আমি বাংলাদেশে এসেছি দাঁড়াতে, আমি কিন্তু মন্ত্রী, এমপি বা কিচ্ছু হতে চাইনি। আমার হাতে অনেক সুযোগ ছিল। আমি স্বেচ্ছাসেবী কাজগুলো আমি খুব অল্প বয়স থেকে করি, সেই গ্রামে, আপনারা জানেন। কিন্তু আমি কখনোই চাইনি মানুষের সামনে যেতে, নিজের সম্পর্কে বলতে। এগুলো উনি কখনোই চাইনি উনার মানুষের সামনে যাইতে। উনি ইউটিউবে হাজার হাজার ভিডিও, হাজার না, শতাধিক ভিডিও হবে উনি করেছেন। যাই হোক, উনি অনেক কিছু আবেগে আপ্লুত হয়ে কথাবার্তা বলেছেন। ঘরের মধ্যে তারপর একটু টানি।
আমার পরিবারকে পিছনে ফেলে নিজের জীবনকে নিয়ে বাংলাদেশে চলে এসেছি। আমি কিন্তু জানিও না কবে প্লেন খুলবে, আমি আমার পরিবারের কাছে আবার কবে যেতে পারবো। আমি কিন্তু আপনাদের দেশের আপনাদের টানে আপনাদের কাছে এসেছি, আমি হেরে যাবার জন্য আসিনি। আমার ব্লাড টেস্টে করোনা অ্যান্টিবডি পজিটিভ, আমার কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। কাকে বোঝাবো বলুন? এই যে 14 দিন কোয়ারেন্টাইনের নামে আটকে রেখে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ থেকে বঞ্চিত আমি না। যাই হোক, এইটি হচ্ছে নিয়ম বোধহয় এই ল্যান্ডের। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি এসেছি আপনাদের পাশে সেবা দিতে। আমি জানি আমার মতো এই দুইটি হাত, এই একটি মানুষ না থাকলেও হয়তো আপনাদের কিছু হবে না। এরকম অনেক হাজার সহস্র ফেরদৌস খন্দকার আপনাদের এই মাটিতে আছে, তাও বুকের ভেতরের সে ভালোবাসা নিয়ে আমি চাইনি এখানে অপমানিত হতে। ভালোবাসা না, ধিক্কার যেন না। আমি এসেছি এই করোনা যুদ্ধে সামিল হতে। মাননীয় প্রধানমন্ত্রী তার মতো করে চেষ্টা করছেন। আমি একজন ছাত্রলীগের কর্মী হয়ে, একজন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে, একজন ডাক্তার হয়ে, একজন মানবদরদী মানুষ হয়ে আমি চেয়েছি এই মুহূর্তে আমাদের যে কান্ডারি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ওনার হাতকে শক্ত করার জন্য আমি আপনাদের এই বিরুদ্ধচারণ হচ্ছে, আমি এগুলোর সাথে এই ভূখণ্ডের থেকে ফাইট করব, আপনাদের পাশে দাঁড়াবো। আমৃত্যু আমি আপনাদের সাথে আছি। আশা করছি আপনারাও আমাকে গ্রহণ করবেন সেভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকাল উনি বলছেন উনার নামে যে মিথ্যাচার চলতেছে, উনি এই দেশেই থাকবে, এই ভূখণ্ডে থাকবে, তাদের সাথে লড়াই করবে, ফাইট করবে। উনাকে কে বলেছে উনি খন্দকার মুস্তাকের ভাতিজা? এই সেই কেউ বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি উনাকে কেউ বলে নাই। উনি যদিও কেউ বলে বেনামি, কেউ বলছে বেনামি, যাদের কেউ চিনে না। পোস্টে, ফেসবুকে বা যে কোনো কথাবার্তা মানুষ বলতেই পারে। একটা মানুষ বললে উনাকে এত ইমোশনাল হয়ে সারা বাংলাদেশের মানুষকে ইমোশনাল করে দিতে হবে? এটা কোনো কথা হইল? যে উনাকে বললেই, আমাকে যদি বলে যে আমি এমুক জনের খুনির আত্মীয়, এটাকে আমার বিশ্বাস করতে হবে? বা মানুষ কি এটা তদন্ত করলে আমাকে এটা বিশ্বাস করে নিবে যে আমি এর সাথে জড়িত? কোনোভাবেই না। উনি জাস্ট, আমার মনে হয় হয়তোবা কেউ বলেছিল, বলার পরে এটা উনি উনার মাথার মধ্যে নেয়, হ্যাঁ আমি এইভাবে, আমি তো ভাইরাল হচ্ছি আস্তে আস্তে, কিন্তু এইটা যদি মার্কেটে ছাড়তে পারি আমি একবারে ভাইরাল, সানডে মানডে একবারে ক্লোজ হয়ে যাবে। কিন্তু উনি এখন সত্যিই ক্লোজ। উনার যে ভিতরে যে রহস্যগুলা সবগুলা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই কারণে উনি একবারে ক্লোজ হয়ে গেছে আর কি। যাই হোক, উনি বলতে উনার কথা হচ্ছে, উনাকে যদি একটু সুযোগ দেওয়া যায়, দেশের মানুষের পাশে দাঁড়াবে। আর আমরা যে উনার বিরোধিতা করতেছি কেন, উনি এমনটা প্রকাশ করতে চাচ্ছেন, প্রচার করতে চাচ্ছেন যে বাংলাদেশের ডাক্তাররা কিছুই না, বাংলাদেশের ডাক্তারদের অসম্মান করে, যে উনাকে সুযোগ দিলে উনি পুরা করোনাকে ইয়া করে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন। উনি বাংলাদেশের ডাক্তারদের পরিশ্রমকে খুব ছোট করে দেখছেন। আমার মতে বাংলাদেশের ডাক্তাররা, আমি আবার ক্লিয়ার করে বলতেছি, বাংলাদেশের ডাক্তাররা যেইভাবে তাদের জায়গা থেকে পরিশ্রম করে চেষ্টা করছে, এটা বিশ্বের কোনো দেশে এইভাবে চেষ্টা করতে পারবে না। প্রত্যেকটা দেশে তাদের প্রযুক্তিগত দিক দিয়ে সবাই উন্নত, কিন্তু বাংলাদেশের প্রযুক্তি বলতে কিছুই নাই। সেই জায়গায় ডাক্তাররা যে এই করোনা মোকাবেলা করতেছে, এইটাই অনেক কিছু। আর এই যে উনি আইসা, হুট করে আইসা একবারে হয়ে যাবে, নায়ক হিরো হয়ে যাবে, এটা আসলে কখনই মেনে নেওয়া যায় না। উনি আমেরিকাতে কি একবারে কার কি ফালায় দিছে, এটা আমাদের জানা আছে। যাই হোক, তারপরে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি করোনা চিকিৎসার জন্য আসেন নাই, উনি হচ্ছে এই কারণে আসেছেন যে অন্যান্য রোগেও তো মানুষ জর্জরিত আছে, ওই সকল রোগীদের দেখার জন্য। তো কেউ কোনো ডাক্তার নাই, উনাদের পাশে উনি দাঁড়াবেন, এইভাবে উনি স্ট্যাটাস দিয়েছেন। যাই হোক, তারপরে হচ্ছে এই লাইভ দিয়া তো ওনার শেষ। উনি যে কত ধরনের দালালি করতে পারে, এই লাইভটি দেখার পর সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।
এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বা আরো অন্যান্য ইউটিউবাররাও কিন্তু এই লাইভটি দিয়ে অনেক কিছু তুলে ধরেছেন। আমিও আপনাদেরকে এই লাইভটা তুলে ধরছি, আপনারা শুনেন উনি কিভাবে কি চাচ্ছেন। উনি আমেরিকার ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুলনা করছেন। মানে আচ্ছা, আমি আপনাদেরকে লাইভটা আবার শোনাচ্ছি। করোনা প্রসঙ্গ নিয়ে নেতৃত্বের একটি ব্যাপারও রয়েছে। করোনা প্রসঙ্গ নিয়ে নেতৃত্বের একটি ব্যাপারও রয়েছে। নেতৃত্ব যেই দেশে যত স্ট্রং, সেই দেশের মানুষগুলো দেখা গিয়েছে যে বেটার আছে এই করোনা পরিস্থিতি কিভাবে কে হ্যান্ডেল করছে সেটি নিয়ে। তো আজকে যুক্তরাষ্ট্রের যে ভুলগুলো হয়েছে প্রথম থেকে কিছু কিছু জিনিস আসুন বলি আমরা, যে কোথায় ভুলগুলো হয়েছে আর বাংলাদেশ কোথায় আছে। না হয় নেতৃত্ব নিয়েও কিছুটা কথা বললাম, একটু ইন্টারেস্টিং হেডলাইন। ধরুন আমি যদি কম্পেয়ার করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অবস্থান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি এইভাবে কম্পেয়ারটি করি যে যুক্তরাষ্ট্রের টিম এবং বাংলাদেশ টিমের মধ্যে প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এটিকে পাত্তা দেননি। ওনাকে বলা হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে, ডিসেম্বর মাস থেকে, জানুয়ারি থেকে যে এইটি আসছে প্যান্ডেমিক, এটি রিয়েল। উনি বলেছেন সরাসরি ওপেনলি এটি হোক্স, এটি একটি চাইনিজ ভাইরাস, এটি একটি মজা করার জিনিস। তো উনি মোটেও পাত্তা দেননি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে প্রায় 2.5 মাস 3 মাস ধরে উনি কিন্তু ওনার টিমকে আগে থেকে বলেছেন তোমরা সামনে আসো, এটি প্রস্তুত থাকতে হবে, এটি নিয়ে কাজ করতে হবে। উনি প্রথম থেকে এনকারেজ করেছেন যে সায়েন্টিস্টরা যেন টিমগুলো সামনে এসে কাজ করে। তারপর দেখুন উনি ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট, উনি ভেবেছেন যে আসলে এই সমস্ত হাঁচি কাশি এই সমস্ত কোনো ব্যাপারই না, আমরা আমেরিকানদের জন্য এগুলো কোনো রোগই নয়। আর সেখানে আমাদের প্রধানমন্ত্রী সামনে থেকে এগিয়ে উনি মানুষকে শেখাচ্ছেন যে কিভাবে হাঁচি দিলে এটিকে ম্যানেজ করতে হবে, কিভাবে কাশি দিলে ম্যানেজ করতে হবে, কিভাবে এইটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। উনি প্রায় সময় সামনে থেকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলা হয়েছিল আপনি মাস্ক পরেন না কেন, উনি গত পরশুদিন পর্যন্ত বলেছেন যে আমি এই মাস্কে বিশ্বাস করি না, আমি পরবো না ব্যক্তিগতভাবে, সেটি যত সমস্যায় থাকুক। দেখুন বিজ্ঞানের পুরো বিপরীতে কাজ করছে এই গোষ্ঠীটি, হয়তো পার্সোনাল ইগো। সেখানে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি নিজে বলছেন আপনারা মাস্ক ব্যবহার করুন, সায়েন্স যা বলছে উনি চাচ্ছেন সবাই মিলে যেন সায়েন্সকে বিশ্বাস করি এবং সামনে এগিয়ে যাই। এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি মাস্ক ব্যবহার করছেন না, সায়েন্সে বিশ্বাস করছেন না, কিন্তু উনি অলরেডি এরই মধ্যে 2 বার টেস্ট করে ফেলেছেন। দেখুন কত বড় ভিতুর ডিম। সেখানে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী উনি সায়েন্সেও বিশ্বাস করছেন এবং যা বলছেন তা সায়েন্স মেনেই চলছেন। এবং প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে এইখানকার বিভিন্ন স্টেটের টানাপোড়েন সবসময় চলছে। তেনা একবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি প্রয়োজনে আমি লকডাউন করে দেব নিজের মতো করে নিউ ইয়র্কে অন্য স্টেটকে, আবার নিউ ইয়র্কের গভর্নর বলছে উনি আপনি চাইলেই পারবেন না, আমরা আইনের কাছে যাব, তখন উনি আবার পিছনে ফেরত যাচ্ছেন। দেখুন নেতৃত্ব কত দুর্বল হলে মানুষগুলোর কনফিডেন্সকে কত কমিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রতিটি জেলার সাথে জেলার যে প্রশাসক আছে তাদের সাথে সরাসরি পাবলিকলি কথা বলছেন, মানুষ যেন বুঝতে পারে যে কি চাচ্ছি, কোথাও কমিউনিকেশন মিসকমিউনিকেশন যেন না থাকে, এইটি উনি বোঝাতে চাচ্ছেন বারবার। উনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যেন মানুষগুলার কনফিডেন্স বাড়ে এবং সবাই এই অ্যাক্সেসটি দিতে পারে। কখনো আমাদের যুক্তরাষ্ট্রের ত্রাণের ব্যাপারটিতে বোধহয় এখনো অনেকখানি পিছিয়ে। আমরা শুনছি দিবে সামনে আসবে এইগুলো শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই ব্যাপারে সরকার এগিয়ে এসেছে। 10 টাকা কেজিতে চাল দিচ্ছেন OMS এর মাধ্যমে। সরকার তার মতো করে চেষ্টা করছে, সেনাবাহিনী তার মতো করে চেষ্টা করছে, পুলিশ বাহিনী চেষ্টা করছে কিভাবে এগিয়ে আসা যায়, মানুষকে উদ্বুদ্ধ করছেন আমাদের দেশনেত্রী। তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ আশাব্যঞ্জক, সাহস যোগায় মানুষগুলোকে আমি মনে করি। তো এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমরা কখনো দেখিনি কোনো হাসপাতালে নিজে গিয়ে ডাক্তারদের সাহেবের সাথে কথা বলছেন বা রোগীদের সাথে চেষ্টা করছেন একটু সাহস দেওয়ার জন্য। গতকাল একটি ছবিতে দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই
হাসপাতাল ভিজিট করেছেন। দেখুন, এটি একটি মানবিক ব্যাপার। এই যাই হোক, উনি একটু আগে যেটা বললেন যে ত্রাণের বিষয়, যে বাংলাদেশে চাল দিচ্ছে 10 টাকা কেজি চাল, এই ত্রাণ ওই ত্রাণ, বিভিন্ন ধরনের ত্রাণ দিচ্ছে। তো আমেরিকাতে উনি বলতেছেন এই ত্রাণের মানে কোনো ব্যবস্থা নাকি নাই। কত বড় চিটার, কত বড় বাটপার। আমেরিকাতে আমার জানা মতে, আমার মানে পরিচিত অনেকে আছে, আমার পরিচিত এক বড় ভাইয়ের সাথে কথা হইলো, তার ফ্যামিলিতে তারা 5 জন, 5টি মেয়ে, মানে 4টি মেয়ে 1টি ছেলে, তার 5 জন সন্তান হচ্ছে 5 জন, জামাই বউ সহ হচ্ছে 7 জন। 7 জনেই সরকারের পক্ষ থেকে টাকা পাইছে, এবং যারা প্রাপ্তবয়স্ক তারা পাচ্ছে $1200, $1200, এবং যারা বাচ্চা কাচ্চা আছে তারা আছে $500, এবং ফ্যামিলি প্রত্যেকে পাচ্ছে। এবং যাদের কাজ নাই তারা তাদের মানে তারা ওইভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছে, মানে সুবিধার কোনো শেষ নাই। আবার অন্যান্য দেশ, জাপান, কানাডা, ওই দেশের কথা বললে তো কোনো পাত্তাই নাই বাংলাদেশের ত্রাণের কথা। বাংলাদেশে তো কি 2000 না 2500 করে দিবে, ওইখান থেকেও নাকি মানে কত টাকা চুরি করে নিছে। আবার তেল, চাল, ডাল চুরি, কি একটা হিজিবিজি অবস্থা। আর উনি বলতেছেন যে আমেরিকার ত্রাণের অবস্থা খুব মানে সমস্যা, আর বাংলাদেশের ত্রাণ ওইভাবে একবারে দিয়ে দিতেছে। উনি কিন্তু এই ব্যাপারটিতে একদম সামনে থেকেই নিজে নেতৃত্ব দিচ্ছেন। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে কখনো ডাক্তারদের জন্য পার্টিকুলার কোনো প্রণোদনা ঘোষণা করা হয়নি যে আপনি আপনার কোনো ক্ষতি হলে আপনাকে বিশেষভাবে এইভাবে দেয়া হবে, সেই রকম কিছু নয়। গত পরশুদিন দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হয়েছে ডাক্তারদের, যারা ফিল্ডে কাজ করবেন, যারা ডাক্তারদের। উনি বলতেছেন আমেরিকাতে ওইভাবে কোনো প্রণোদনা দেওয়া হয়নি। কি বলবো, ওনার মতো বাটপারের থেকে দিয়ে যাচ্ছেন এই ব্যাপারটি, যেন ডাক্তারদের মোরাল ভালো থাকে, স্বাস্থ্যকর্মীদের মোরাল ভালো থাকে। এখন আরো বেশি পাওয়া যাচ্ছে, আশা করি সামনেও আরো আসবে। এখনো পর্যন্ত বাহির থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর সংকট ডাক্তারের, এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীর সংকট, কিন্তু বাহির থেকে অথবা ইয়াং ফিজিশিয়ান বাহির থেকে যারা এসে পরীক্ষা দিয়ে রয়েছে, তৈরি হয়ে রয়েছে, তাদেরকে যে ঢালাওভাবে নেবেন, কাজে লাগাবেন, এইরকম কোনো বক্তব্য কিন্তু এখনো শোনা যাচ্ছে না। অর্থাৎ আমাদের প্রয়োজন আছে কিন্তু আমরা নেব না, এটি বিশাল এগোইস্টিক প্রবলেম নিয়ে চলছে। সেইখানে বাংলাদেশ সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে আমরা প্রয়োজনে বিদেশ থেকে ডক্টর আনবো, আমরা প্রয়োজনে বিশেষজ্ঞ আনবো, যেন বাংলাদেশের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি। যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই, সেইটি বাহির থেকে বিশেষজ্ঞ ডাক্তার এবং ডাক্তার এনে হলেও। তো এই বিষয়গুলো আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হয়েছে। প্রধানমন্ত্রী কি কারণে বলছিল যে দেশের ডাক্তাররা যদি কাজ না করে তাদেরকে বাদ দিয়ে দরকার পড়লে বিদেশ থেকে আনবে, এটা কিন্তু বলছিল। আর উনি বলতেছেন, প্রধানমন্ত্রী বলছিল যে মানে বিদেশ থেকেও আনবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী বলে নাই। এবং এখনো সারা দেশে যুক্তরাষ্ট্রে এখনো সামরিক বাহিনীর সেই রকম প্রেজেন্স নেই। হ্যাঁ, কিছু কিছু পকেটে দেখা গেছে ন্যাশনাল গার্ড আছে বা আসছে, কিন্তু সেইভাবে নয়। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনী বাংলাদেশে অলরেডি মোটামুটি পুরো ব্যাপারটির সাথে মারাত্মকভাবে ইনভলভ হয়ে গেছে। তাতে মানুষের মনোবল একটি নির্দিষ্ট জায়গায় চলে গিয়েছে বলে আমি বিশ্বাস করি। দেখুন, মনোবল একবারে বাংলাদেশের মানুষ একবারে করোনার চেয়ে শক্তিশালী হয়ে গেছে। উনি যেভাবে বলতেছেন যে সামরিক প্রশাসন তারা হচ্ছে করোনা যুদ্ধে লিপ্ত হয়েছেন। আমেরিকাতে প্রশাসন মানে আর্মি, পুলিশ এগুলা নাই, কাজ করতেছে না। কি দরকার আছে? স্বাস্থ্য সেবায় যারা, স্বাস্থ্য খাতে যারা আছে তারাই তো যথেষ্ট। আমেরিকা বা অন্যান্য দেশে কি কেন অন্যরা কাজ করবে? এই কাণ্ডারির উপর ভরসা রাখা ছাড়া এই মুহূর্তে আমি মনে করি যে আর কোনো উপায় নেই। উনি দেশ চালাচ্ছেন, ওনার উপরেই ছেড়ে দেওয়া উচিত সমস্ত দায়িত্ব। অবশ্যই সৃষ্টিকর্তা তার মতো করে করবেন, কিন্তু আমরাও এটি বিশ্বাস করতে হবে যে আমাদের যিনি নেতা, যিনি নেত্রী, ওনার উপর আমাদেরও আস্থা আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। সকালে এইরকম সময়ে দুই দেশের ডাক্তার বা হেলথ সিস্টেমের পার্থক্যগুলো আমি তুলে আনবো। আশা করছি তখন এটি বুঝতে পারবো আমরা সবাই। এরকম চেষ্টা করছে তারা বাসা থেকে যতটুকু সম্ভব। আমি জানি বাংলাদেশে অনেক ডাক্তার এখন টেলিমেডিসিনের মাধ্যমে টেলিফোনে চেষ্টা করছে, এটি সত্য। তবে আরেকটু গুছাতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা গুছানো নয়। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা গুছানো নয়। আমি গিয়ে গুছিয়ে দিব।
সবটাই বাহিরে আমাদের এই যুক্তরাষ্ট্রে। তো এইগুলো নিয়ে আসলে এই মুহূর্তে ক্রিটিসিজমের জায়গাটি এখনো আসেনি। আমি পরে এটি নিয়ে কথা বলবো। সরকার কি করলো না করলো সেই দিকে তাকিয়ে না থেকে আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আপনারা নিজস্ব পারিবারিকভাবে যতটুকু হাইয়েস্ট করা যায় করে ফেলুন। সরকার ছিল, সরকার আছে, সরকার থাকবে। সরকার ছিল, সরকার আছে, সরকার থাকবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। সেইখানে কোনো সন্দেহ নেই। সেইখানে কোনো সন্দেহ যে নেই। যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা, আপনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছেন, আমরা আপনাকে চিনছি। আপনি এখন ঢাকায় আছেন এবং কোনো একটা স্বার্থের জন্য আসছেন। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, খুবই দুঃখিত। আমি ভিডিওটা আসলে কিভাবে শুরু করব, কিভাবে কাটাকাটি করব, কিভাবে শেষ করব বুঝে উঠতে পারতেছি না। এর ভিতরে 30 মিনিট পার হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যেহেতু শুনছেন, আর বর্তমান যেহেতু আপনাদের কোনো কাজ নাই, আপনারা সময় নিয়ে ভিডিও দেখতে পারেন। এবং যারা আমার ভালোবাসার ভাই বোনেরা আছেন, আপনারা আশা করি এতক্ষণ পর্যন্ত দেখছেন। এবং সর্বশেষ সার সংক্ষেপ যেটা হচ্ছে, ডক্টর ফেরদৌস সম্পর্কে আমার যে মতামত, এবং আপনারা যারা আমার মতামতের জন্য অপেক্ষায় ছিলেন যে আমি কি বলি, আমি বলতেছি উনি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, উনি কিন্তু ভাইরাল হচ্ছিল, এবং এটা যদি উনি টিকিয়ে রাখতো, যেমন ছিল তেমনই থাকতো, কোনো সমস্যা ছিল না। আমেরিকা থেকে বসে, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান থেকে বসে অনেক ডক্টররা লাইভ করছে, তারাও কিন্তু ভাইরাল হচ্ছে। উনিও কিন্তু তাদের মতো ভাইরাল হচ্ছিলেন, কিন্তু উনি চাচ্ছিলেন এই ভাইরালের গতিটাকে মানে একেবারে তুমুল বেগে মানে এক ধাক্কায় 24 ঘন্টায় 48 ঘন্টায় উনি যেন ভাইরাল হয়ে দ্বিতীয় ব্যারিস্টার সমান হয়ে যায়। এই চিন্তা ভাবনায় উনি বাংলাদেশে হুট করে চলে গেলেন, এবং হুট করে গিয়ে একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়ায় দিলেন। যে আমার মনে হয় না বাংলাদেশের কোনো বিবেকবান মানুষ বলতে পারে যে উনি খন্দকার মুস্তাকের ভাতিজা। উনি নিজেই এটাকে ভাইরাল করেছেন, ভাইরাল করে বিভিন্ন পত্রিকায়, টিভিতে, এইখানে ইন্টারভিউ, ওইখানে ইন্টারভিউ, মানে উনি নিজেরটাকে নিজে শেয়ার করছে। আর কাউকে দেখলাম না এই বিষয়গুলো শেয়ার দিতে। উনি নিজের ঢোল নিজে পিটাইছে যে উনারে এইজন এই কইতেছে, ওইজন ওই কইতেছে। এইটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, কারণ উনি জানে যে উনার ভিতরে কোনো সমস্যা নাই। কারণ উনি একেবারে ছোটকাল থেকে, জন্ম হওয়ার আগে থেকে উনি আওয়ামী লীগ করে, কিন্তু উনি কেন খন্দকার মুস্তাকের ভাতিজা হইতে যাবে, বা বঙ্গবন্ধুর খনির পরিবারের আত্মীয় কারো হইতে যাবে? উনি জানে উনাকে যতই মানে ঘাটাঘাটি করা হোক, উনি কোনো ধরনের উনার ভিতরে ওই সমস্যা পাবে না। উনি জেনে শুনে এটা ভাইরাল করেছেন, ভাইরাল করে উনি এটা মানে দেশের মধ্যে একটা আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের সবাই বিবেকবান মানুষও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগের মানুষ তাকে দালাল, চাটকার এবং গুটিবাজ বলতেছে, আরেক ভাগের মানুষ উনাকে একবারে জাতির শ্রেষ্ঠ সন্তান, করোনার একবার মহাশক্তিমান, এই ধরনের উপাধি দিচ্ছেন। তো উনি বাংলাদেশে আসাতে করোনা পরিস্থিতির বিন্দু পরিমাণ কিছু হবে না, বিন্দু পরিমাণ কিছু হবে না। বাংলাদেশে এত হাজার হাজার ডাক্তাররা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের পরিশ্রম প্রচেষ্টাকে উনি মানে কি বলবো, নিমিষে উনি ধূলিসাৎ করে দিয়েছেন। মানুষ সবাই মানে এমন ভাবে তার উপরে আস্থা রাখতেছে যে মনে হচ্ছে উনাকে যদি সুযোগ দেওয়া হয়, করোনা একবারে দৌড়ে দৌড়ে পালাবে। এটা মোটেও ঠিক না। আর উনি সম্পূর্ণই ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করেছেন। যাই হোক, এই ছিল আমার ভিডিওটি। এতক্ষণ লম্বা হওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্যের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।